Recording in progress. সবাইকে স্বাগতম। নটরডেম কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে। আমার কথা কি শোনা যেতেছে? একটু জানাও আমাকে। জি স্যার। বুঝিনি অটো? আমার কথা শোনা যেতেছে তো নাকি? যারা জয়েন করেছো তাদের বলতেছি, আমি কিন্তু মিউট করিনি কাউকে। জি স্যার। আচ্ছা, ধন্যবাদ। তোমাদের এই ক্লাসটা হইতেছে তানিয়া ম্যাডামের ক্লাস। ম্যাডাম অসুস্থ, সামনে ক্লাসে তানিয়া ম্যাডাম ক্লাস করাবেন। যাই হোক, আমরা ক্লাস শুরু করতেছি। তো এর আগে আমরা একটু জানো, আমার পরীক্ষা সম্পর্কে একটু জানো। পরীক্ষার সম্পর্কে যে পরীক্ষাটা দিচ্ছ, টেক হোম এক্সাম, এটা নিয়ে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমি কিন্তু কারো মিউট করি নাই, তোমরা নিজেরা আনমিউট করে আমার প্রশ্ন করো, বা তোমাদের যে মতামত থাকে মতামত জানাও। আর আগের তোমাদের সেকশনে যিনি ক্লাস করাতেন চেঞ্জ হবে। আমি আগে বলে দিচ্ছি, এটা তানিয়া ম্যাডামের ক্লাস হবে। তো ম্যাডাম যতদিন অসুস্থ আছেন, বাড়িতে আছেন, ততদিন আমরা মনে করো ক্লাসটা ব্যাকআপ দিব আর কি। বলো, তোমাদের কথা শুনে একটু বলো। মেসেজে না স্যার, ডাইরেক্ট আসেন, ডাইরেক্ট কথা বলো। তোমাদের আরেকটা জানানোর বিষয় হইতেছে, তোমাদের সামনে কুইজ পরীক্ষা হবে। এই কুইজ পরীক্ষার মধ্যে অধ্যায় কিন্তু এটাই থাকবে, প্রাণী বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। এটার উপরে সামনে আগামী কুইজ পরীক্ষা হবে। তোমরা জানো 27 তারিখ কুইজ আসছে বায়োলজি, আর এটার মধ্যে এই অধ্যায় থেকেই প্রশ্ন হবে। পরীক্ষা কেমন দিচ্ছ এটা একটু জানাও। পরীক্ষা কিন্তু খুব একটা ভালো হয় নাই, আমরা যেমন আশা করছিলাম। হ্যাঁ, অধ্যায় কম আসছে, মাত্র 5টা অধ্যায়। এই 5টা অধ্যায় থেকে প্রশ্ন আসছে। তো তোমাদের যেমন আশা করছিলাম এরকম কিন্তু খাতাতে আমরা দেখি নাই। তোমরা জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবন প্রশ্ন বারে বারে বলতেছে এগুলোর উপর গুরুত্ব বেশি দিবা, সংখ্যাগুলো ঠিকঠাক মতো লিখবা। প্রয়োগ উচ্চতর দক্ষতার প্রশ্নগুলো দেখা যায় মোটামুটি সবারই একই রকম হয়ে যায়। আসলে কিন্তু আমরা স্টুডেন্ট কেমন এটা বুঝতে পারি কিন্তু এই জ্ঞান অনুধাবনের প্রশ্ন দিয়ে সংখ্যাগুলো সুন্দর করে লিখবা। আরেকটা জিনিস যেটা হইতেছে, তোমাদের ম্যাক্সিমামই খাতা আমরা দেখছি একই রকম লেখা। মনে হয় সবাই কপি করছো। এগুলো কিন্তু না করা হয়েছিল, যে এই কাজগুলো কিন্তু তোমরা করবা না। আরেকটা কথা হচ্ছে, তোমাদের খাতার মধ্যে তথ্য উপাত্ত খুবই অভাব। তোমরা জানো বায়োলজিতে তথ্য অংশগুলো বেশি দিতে হয়, পয়েন্ট করে লিখতে হয়। আর তোমরা কি করছো, উপন্যাসের মতো যা মন চাই একটা লিখে গেছো। এগুলো কিন্তু তোমাদের বারে বারে না করা হয়, যে তোমরা তথ্যগুলো বেশি দিবা, পয়েন্টস করে লিখবা যে কোনো প্রশ্নের উত্তরগুলো। আচ্ছা, এখন একটু জানাও তো, আমরা কোন পর্যন্ত পড়ছিলাম আমাদের বন্ধের আগে আমাদের কোন পর্যন্ত পড়া হয়েছিল একটু জানাও, হ্যান্ড রাইজ করে একটু জানাও। তোমরা যারা জয়েন করেছো একটু হ্যান্ড রাইজ করে জানাও আমাদের কোন পর্যন্ত পড়া হয়েছিল এই অধ্যায়ে।
এই ক্লাসের ক্যাপ্টেনকে একটু জানাও। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। বাটি ভাড়া থেকে শুরু করেন। ভাটি বেটা থেকে শুরু করো। বাটি ভাড়া জি স্যার, উপপর্বগুলো সবগুলো এর আগ পর্যন্ত করানো হয়েছিল। প্রাণী জগতের পর্বগুলো হচ্ছে প্রাণী জগতের জি পর্বগুলো স্যার। হচ্ছে আমরা ভাটি বেটা বাটি ভাড়া স্যার যে কোয়ার্টারটা যেটা আছে হ্যাঁ শুরু কর্ডাটা করবেন। আমরা কর্ডাটা থেকে শুরু করব। হ্যাঁ, কোয়ার্টারটার মধ্যে যেটা আছে স্যার, কোয়ার্টারটা সম্পূর্ণটা করেন। আচ্ছা কর্ডাটা থেকে শুরু করতেছি। জি স্যার, ধন্যবাদ। আচ্ছা থ্যাংক ইউ। তাহলে আমরা পড়া শুরু করতেছি কর্ডাটা থেকে। তোমরা জানো প্রাণী জগতের কয়টা পর্ব আছে? 9টা পর্ব আছে। এই 9টা পর্বের মধ্যে আমাদের বই কিন্তু ধারাবাহিকভাবে সাজানো হয়েছে নিচের থেকে উপরের দিকে। আমরা জানি উন্নততর। তো প্রাণী জগতের প্রথম যে পর্বটা ছিল পরিফেরা, এটা কিন্তু ছিল সবচেয়ে অনুন্নত পর্ব, এবং আমরা জানি কর্ডাটা হচ্ছে সবচেয়ে উন্নত পর্ব। তো আমরা যদি পরীক্ষা যদি আসে যে 3টা পর্বের নাম দেওয়া আছে যে এর মধ্যে কোনটা সবচেয়ে বেশি উন্নত, মনে করো আসলো প্লাটিহেলমিনথিস, আসলো মোলাস্কা, কর্ডাটা, তুমি জানবো সে সবচেয়ে উন্নত কোনটা? কর্ডাটা। তো যেটা সবার পরে থাকবে, যে পর্বটা আমরা জানবো সবার শেষের দিকে, সেটা বেশি উন্নত। এবং এই 9টা পর্বের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? এই কর্ডাটা। তোমার যদি 2টা পর্ব থাকে দেখবে একটা পর্ব থাকবে কর্ডাটা, আরেকটা অন্য কিছু থাকবে। এই জন্য আমরা কর্ডাটার যে বৈশিষ্ট্যগুলো আছে আমরা খুব ভালো করে বৈশিষ্ট্যগুলো মনে রাখবো। এবং তোমার বইও কিন্তু দেখবা যে বৈশিষ্ট্যগুলো কিন্তু ধারাবাহিকভাবে গোছায় দেওয়া আছে। নন কোর্ডেড প্রাণী যেগুলো আছে এখানে অনেক অনেক বৈশিষ্ট্য দেওয়া আছে। সবগুলো বৈশিষ্ট্য কিন্তু শনাক্তকারী বৈশিষ্ট্য না। আমাদের মনে রাখতে হবে আমরা মুখস্থ রাখবো কোন বৈশিষ্ট্যগুলো? শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো, আইডেন্টিফাইং ক্যারেক্টার বা শনাক্তকারী বৈশিষ্ট্য। পরীক্ষা আসলে কখনো সাধারণ বৈশিষ্ট্যগুলো দিবা না। সাধারণ বৈশিষ্ট্য কোনগুলো? যেগুলো অন্যান্য পর্বের সাথে মিলে, কমন হয়ে যায়। কিন্তু তোমার দিতে হবে ইউনিক যে বৈশিষ্ট্যগুলো আছে, আর এই বৈশিষ্ট্যগুলোকে আমরা বলি শনাক্তকারী বৈশিষ্ট্য। যাই হোক, আমরা কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য দেখতেছি। তাহলে এটা ছিল প্রাণী জগতের 9 নাম্বার পর্ব, P9। এটাকে আমরা বলতেছি কি? কর্ডাটা। তাহলে চলো আমরা প্রথম কর্ডাটা পর্বের বৈশিষ্ট্যগুলো দেখি। কর্ডাটা পর্বের বৈশিষ্ট্যের মধ্যে প্রথম যে বৈশিষ্ট্যটা আসবে এটার নাম হচ্ছে নটোকর্ড। মুখস্থ করবা কিন্তু। নটোকর্ড কি? দেহের পৃষ্ঠ মধ্য রেখা বরাবর। দেখো এখানে একটা কর্ডেটার মডেল প্রাণী আমি এঁকে রাখছি। পৃষ্ঠ মধ্য রেখা বরাবর। দেখো এই যে এখানে আমরা একটা কালো একটা দণ্ডের মতো দেখতেছি। এই দণ্ডটার নামই হইতেছে নটোকর্ড। পৃষ্ঠ মধ্য রেখা বরাবর লম্বালম্বি ভাবে নিরেট নটোকর্ড বিদ্যমান। এই কথাগুলো কিন্তু তোমার লিখতে হবে। যা উন্নত প্রাণীতে মেরুদণ্ডে প্রতিস্থাপিত। তাহলে প্রথম বৈশিষ্ট্য কি গেল? নটোকর্ড। নটোকর্ডের পরে যে বৈশিষ্ট্যটা হবে এটা হচ্ছে নার্ভ কর্ড। নার্ভ কর্ড, আর আমরা বাংলায় বলি এটাকে স্নায়ু রজ্জু। দেখো নটোকর্ডের ঠিক উপরে আমরা আরেকটা দণ্ড দেখতেছি, এটার নামই হইতেছে নার্ভ কর্ড। তাহলে আমরা বলতে পারি নটোকর্ডের ঠিক উপর লম্বা অক্ষ বরাবর ফাঁপা। আগেটা ছিল কেমন? নিরেট। আর এটাকে কি বলতেছি? ফাঁপা নার্ভ কর্ড বিদ্যমান। যা উন্নত প্রাণীতে এটা কি হয়ে যায়? সামনের দিকে হয়ে যায় মস্তিষ্ক, আর পিছনের দিকে হয়ে যায় এটা সুষুম্না কাণ্ড। মস্তিষ্ক ও সুষুম্না, সুষুম্না কাণ্ডে প্রতিস্থাপিত, চেঞ্জ হয়ে যায়। তাহলে আমরা 2টা বৈশিষ্ট্য দেখলাম। আর 3 নম্বর বৈশিষ্ট্য হইতেছে, দেখো এটা হচ্ছে তার গলবিলীয় এলাকা। এখানে কিছু রন্ধ্র বা ছিদ্র দেখা যাইতেছে, এদেরকে বলা হয় গলবিলীয় ফুলকা রন্ধ্র। তাহলে আমরা বলতে পারি গলবিল এলাকায় জোড়া গলবিলীয় ফুলকা রন্ধ্র বিদ্যমান। জোড়ায় জোড়ায় থাকে, অর্থাৎ দুই পাশেই থাকে। গলবিলীয় অঞ্চলে গলবিলীয় ফুলকা রন্ধ্র বিদ্যমান। এগুলা উন্নত প্রাণীতে, ইভেন আমাদের ক্ষেত্রে দেখা যায় এগুলো কিন্তু বিলুপ্ত হয়ে যায়। মানুষের মধ্যে কিন্তু গলবিলীয় ফুলকা রন্ধ্র নাই, কিন্তু ভ্রূণীয় অবস্থায় আমরা যখন মায়ের পেটে ছিলাম আমাদের একদিনের জন্য হলেও কিন্তু এই গলবিলীয় ফুলকা রন্ধ্রগুলো ছিল। কিন্তু পরবর্তীতে বিবর্তনের ধারায় পরবর্তীতে এগুলো হারিয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। মানুষের ক্ষেত্রে এটা অনুপস্থিত। চলো আমরা আরো কিছু বৈশিষ্ট্য দেখি। আমরা আরেকটা বৈশিষ্ট্য দেখব। এই গলবিলীয় ফুলকা রন্ধ্রের নিচে এখানে ঝালরের মতো বিশেষ পেশি আছে। এই পেশিগুলোকে বলা হয় এন্ডোস্টাইল। এই পেশিগুলোকে বলা হবে কি? এন্ডোস্টাইল। তাহলে আমরা 4 নম্বর বৈশিষ্ট্য কি বলবো? এন্ডোস্টাইল। গলবিলের তলদেশে ঝালরের মতো এন্ডোস্টাইল বিদ্যমান, যা উন্নত প্রাণীতে
আমাদের ক্ষেত্রে এটা থাইরয়েড গ্রন্থিতে রূপান্তর হয়েছে। এন্ডোস্টাইল উন্নত প্রাণীতে কি হয়েছে? থাইরয়েড গ্রন্থিতে প্রতিস্থাপিত। আরেকটা বৈশিষ্ট্য, 5টা বৈশিষ্ট্য অন্তত ভালো করে মনে রাখবা। আরেকটা বৈশিষ্ট্য আমরা দেখতে পারি হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের অবস্থান, হৃৎপিণ্ডে কোথায় থাকে? আমরা জানি নন কোঅর্ডিনেট প্রাণীর ক্ষেত্রে, হৃৎপিণ্ড থাকে কোথায়? পৃষ্ঠদেশ বরাবর, পিঠের সাইডে। আর এই কোঅর্ডেটা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য হচ্ছে হৃৎপিণ্ড থাকে দেহে অঙ্কীয় দেশ বরাবর, অঙ্কীয় দেশ বরাবর হৃৎপিণ্ড থাকবে দেহের অঙ্কীয় দেশ বরাবর। এই জন্য কোঅর্ডিনেট প্রাণী যখন কাটা হয়, ডিসেকশন করা হয়, তোমরা প্র্যাকটিক্যাল ল্যাবের মধ্যে যখন ডিসেকশন করবা, কোঅর্ডিনেট প্রাণীগুলোকে কাটা হবে বুক বরাবর, অর্থাৎ অঙ্কীয় দেশ বরাবর। আর নন কোঅর্ডিনেট প্রাণী যখন আমরা কাটবো, হ্যাঁ, যে আমরা তেলাপোকা কাটি প্র্যাকটিক্যালে, তো তখন আমরা কি বরাবর কাটি? আমরা পৃষ্ঠদেশ বরাবর কাটি, কারণ তার হৃৎপিণ্ড থাকে কোথায়? পৃষ্ঠদেশ বরাবর। এই হৃৎপিণ্ডের অবস্থান ধরে কিন্তু প্রাণীদের ডিসেকশন করা হয়। যাই হোক, আমরা এই 5টা বৈশিষ্ট্য কি কি বলছি? নটোকর্ড, পৃষ্ঠ মধ্যরেখা বরাবর নিরেট নটোকর্ড থাকে। নার্ভকর্ড, নটোকর্ডের ঠিক উপরে কি থাকে? নার্ভকর্ড থাকে, যা উন্নত প্রাণীতে মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডে প্রতিস্থাপিত। গলবিলীয় ফুলকারন্ধ্র, গলবিল এলাকায় জোড়া গলবিলীয় ফুলকারন্ধ্র থাকে। তারপরে কি বলছি? এন্ডোস্টাইল, এই ফুলকারন্ধ্রের নিচে কি থাকে? ঝালরের মতো এন্ডোস্টাইল থাকে, যা থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়। আর পরের বৈশিষ্ট্য কি বলছি? হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড কই থাকে? দেহে অঙ্কীয় দেশ বরাবর। এই কোঅর্ডিনেটের আমরা এই 5টা বৈশিষ্ট্য খুব ভালো করে মুখস্থ করব। তো এবার চলো আমরা কোঅর্ডিনেটর শ্রেণীতাত্ত্বিক বৈশিষ্ট্য, অর্থাৎ আমরা এটা আরো ডিটেইলস করব। আমাদের সিলেবাসে 9টা পর্ব থাকলেও আমরা জানি একটা পর্বকে অনেক বিস্তারিতভাবে আমাদের বইয়ে আলোচনা করা হয়েছে। কোন পর্বটা? এটা হচ্ছে কোঅর্ডিনেটর পর্ব। এটা শ্রেণী পর্যন্ত আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে অন্তর্ভুক্ত। অন্য কোনো পর্বের মধ্যে কিন্তু আমরা শ্রেণী পর্যন্ত পড়ি নাই, দরকার নেই, আমরা জাস্ট পর্বতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো জানছি। কিন্তু শুধুমাত্র এটার ক্ষেত্রে আমরা শ্রেণীতাত্ত্বিক বৈশিষ্ট্য পর্যন্ত আমরা আলোচনায় নিয়ে আসবো। তাহলে কোঅর্ডিনেটর আমরা জানি শ্রেণীতে যাওয়ার আগে এখানে 3টা উপপর্ব ছিল। একটা উপপর্বের নাম হচ্ছে ইউরোকর্ডাটা, ইউরোকর্ডাটা, সাবফাইলাম, সাবফাইলাম 1, যাদের পর্বর মধ্যে বৈচিত্র্যতা অনেক বেশি, তখন ওদেরকে উপপর্বে ভাগ করা হয়েছে। তো কোঅর্ডিনেটর পর্বের অনেক প্রাণী আছে। তোমরা জানবা যে এটা প্রাণী জগতের 3য় বৃহত্তম পর্ব। আমরা জানি সবচেয়ে বৃহত্তম পর্ব কোনটা? সবচেয়ে বৃহত্তম পর্ব হইতেছে আর্থ্রোপোডা, 65 থেকে 75% প্রাণী এই পর্ব অন্তর্ভুক্ত। আর দ্বিতীয় বৃহত্তম কোনটা ছিল? দ্বিতীয় বৃহত্তম ছিল মলাস্কা। আর তৃতীয় বৃহত্তম হইতেছে কোঅর্ডিনেটর। যাই হোক, আমরা জানবো পরবর্তীতে সাবফাইলাম 2 সেফালোকর্ডাটা, সেফালোকর্ডাটা। আর পরবর্তীতে ইভেন আমরা পর্যন্ত এই উপপর্ব অন্তর্ভুক্ত সাবফাইলাম 3, এটা হচ্ছে ভার্টিব্রেটা, ভার্টিব্রেটা। তো আমরা ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, এই দুইটার ক্ষেত্রে জাস্ট ওই আগের মতো পর্বের মতো আমরা জাস্ট ওদের বৈশিষ্ট্যগুলো পড়ে নিব। আর পরবর্তীতে ভার্টিব্রেটা আমরা এটা বিস্তারিত শ্রেণীতাত্ত্বিক বৈশিষ্ট্য সহ শ্রেণীতে আমরা কি কি শ্রেণীতে ভাগ করছি, প্রত্যেক শ্রেণীর বৈশিষ্ট্যগুলো আমরা ওটাকে অনেক বিস্তারিতভাবে পড়ব। তাহলে আমরা পড়তেছি ইউরোকর্ডাটা। ইউরোকর্ডাটা, তো এখানেও আমরা অন্তত 3টা বৈশিষ্ট্য খুব ভালো করে পড়ব। তো দেখো, আমি বোর্ডের মধ্যে এখানে 3টা প্রাণীর ছবি আঁকা রাখছি, এসিডিয়া, ওইকিপ্লিওরা আর সেলভা ম্যাক্সিমা। এরা 3টে হইতেছে, এই 3টা প্রাণী কিন্তু ইউরোকর্ডাটা এই উপপর্বের অন্তর্ভুক্ত। তো চলো দেখি এদের বৈশিষ্ট্যগুলো কি কি আছে। প্রথম বৈশিষ্ট্য হইতেছে, আমরা এভাবে শুরু করব যে এদের নামটা থেকে আমরা শুরু করতে পারি। ইউরোকর্ডাটা, নটোকর্ড, নটোকর্ড ভ্রূণীয় অবস্থায়, ভ্রূণীয় অবস্থায় কোথায় থাকে? লেজে থাকে, লেজে বিদ্যমান, এবং পরিণত দশায় ওদের নটোকর্ড থাকে না। ইউরা মানে কি? ইউরা হচ্ছে লেজ, আর কর্ড মানে হচ্ছে রজ্জু। তো এখান থেকে কিন্তু ইউরোকর্ডাটা নামটা হয়েছে।
তো ওদের নটকটটা ভ্রূণীয় অবস্থায় কোথায় থাকে? তার লেজ অঞ্চলে থাকে, এবং পরিণত দশায় তার নটকটটা আর থাকে না, হ্যাঁ, এটা বিলুপ্ত হয়ে যায়। দ্বিতীয় বৈশিষ্ট্য, এরা উদ্ভিদের মতো। এরা উদ্ভিদের মতো আমরা এইভাবে বলতে পারি যে এদের লার্ভা দশা মুক্ত সাঁতারু, এবং তখন যারা পরিণত হয়ে যায়, পরিণত দশা, যখন তারা পরিণত দশায় পরিণত হয়, উপনীত হয়, তখন আমরা জানবো এরা কি হয়ে যায়, তারা হয়ে যায় স্থির। পানি তলদেশে একটা জায়গায় এসে স্থির হয়ে যায়, পানি তলদেশে থাকে, এই জন্য আমরা বলতে পারি নিমজ্জিত। চলাচল অক্ষম উদ্ভিদের মতো নিঃস্ব, এবং একটা ধারক বস্তু, মনে করো এটা পাথর হতে পারে, বা একটা অবলম্বন, একটা গাছের গুঁড়ি হতে পারে, ওইটাতে তারা স্থির থাকে, আটকা থাকে। লার্ভা দশা মুক্ত সাঁতারু এবং পরিণত দশায় স্থির, নিমজ্জিত, নিশ্চল ও আটকা থাকে। আরেকটা বৈশিষ্ট্য ভালো করে মনে রাখবা, এদের বডিটা হচ্ছে উদ্ভিদের মতো, দেহের বাইরের আবরণটা কেমন? উদ্ভিদের মতো, সেলুলোজ নির্মিত। আর সেলুলোজ নির্মিত সেই আবরণীটার নাম হচ্ছে টিউনিকা বা টেস্ট। তাহলে আমরা বলতে পারি দেহ টিউনিকা বা টেস্ট নামক আবরণীতে আবৃত থাকে। টিউনিকা বা টেস্ট নামক আবরণীতে আবৃত থাকে। তো আমরা এই তিনটা বৈশিষ্ট্য খুব ভালো করে মনে রাখবো। আর এক্সাম্পল, তুমি একটা বা দুটো এক্সাম্পল খুব ভালো করে মনে রাখবা। আর এই নামগুলো কিন্তু অবশ্যই ইংলিশে লিখতে হবে। এই ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা আমি যে নামগুলো লিখতেছি, এগুলো কিন্তু কোনো অবস্থাতেই বাংলা লেখা যাবে না। এখানে আমি যে সাধারণ নামগুলো লিখছি, যেমন উপপর্ব, সাবফাইলাম, এটা কিন্তু আমি বাংলায় লিখতে পারবো। সাবফাইলাম আমি উপপর্ব লিখবো, এটা ছিল সাধারণ নাম, এটা আমি চাইলে বাংলায় লিখতে পারি। কিন্তু এখানে যে বিশেষ নামটা ছিল ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রেটা, এগুলো কিন্তু কোনো অবস্থাতেই যে আমি ইংলিশটাকে বাংলা করে লিখবো, বাংলা অক্ষরে লিখবো, বাংলা শব্দ দিয়ে লিখবো, এটা কোনোভাবে লেখা যাবে না। এটা ইংলিশে লিখতে হবে, আমি যেভাবে লিখছি। এটা যদি তুমি বাংলায় লেখো, তারা কিন্তু এখানে মার্কস কমায় দেবেন মনে। এবং অন্যান্য পর্ব যেগুলো পরিফেরা, নিটারিয়া, এগুলো কিন্তু কোনোভাবেই তোমার বাংলা লিখতে পারবে না, এগুলো অবশ্যই তোমার ইংলিশ স্পেলিংয়ে লিখতে হবে। আমরা জানবো ইউরোকর্ডাটার পরবর্তীতে তিনটা শ্রেণী আছে, আমরা যা শ্রেণীর নামগুলো মনে রাখবো অন্তত এমসিকিউর জন্য। একটা নাম হচ্ছে এসিডিসিয়া, থেলিয়াসিয়া, আর একটা ছিল লার্ভেসি। সেখানে আমরা যে তিনটা প্রাণী আঁকছি, এই তিনটা প্রাণী তিনটা শ্রেণীর সদস্য। জাস্ট আমরা এই এক্সাম্পলগুলো একটু মনে রাখবো। তাহলে গেল ইউরোকর্ডাটা। এবার চলো আমরা সেফালোকর্ডাটাতে কি আছে তাদের বৈশিষ্ট্যগুলো একটু জানি। সেফালোকর্ডাটা দ্বিতীয় উপপর্ব, এই উপপর্বটার নাম হচ্ছে সেফালোকর্ডাটা। এখানে দেখো আমি নিচের দিকে একটা প্রাণীর ছবি এঁকে রাখছি, ব্রাঙ্কিওস্টোমা। তোমার বইও দেখবা ছবিটা দেওয়া আছে ব্রাঙ্কিওস্টোমা। তো এরা হইতেছে সেফালোকর্ডাটা। এই সেফালোকর্ডাটা উপপর্বের সদস্য। তো চলো দেখি এদের বৈশিষ্ট্যগুলো কি কি আছে। প্রথম বৈশিষ্ট্য, এদের মধ্যে অনেক বৈশিষ্ট্য আছে। তো এর মধ্যে আমরা স্পেশাল কিছু শনাক্তকারী বৈশিষ্ট্য বা আইডেন্টিফাইং ক্যারেক্টার আমরা খুব ভালো করে মনে রাখবো। সেফালোকর্ডাটার বৈশিষ্ট্য হইতেছে, প্রথম বৈশিষ্ট্য মনে রাখবা, নটকট ও নাককট সারা জীবন স্থায়ী থাকে। ইউরোকর্ডাটাতে কি বলছিলাম যে এদের লেজে থাকে ভ্রূণীয় দশায়, লার্ভা দশায়, কিন্তু ওদের ক্ষেত্রে সারা জীবনই স্থায়ী থাকে। কর্ডাটার মধ্যে আমাদের ক্ষেত্রে দেখো, আমাদের কিন্তু নটকট নাককট নাই, চেঞ্জ হয়ে গেছে, কিন্তু শুধুমাত্র সেফালোকর্ডাটাতে নটকট এবং নাককট সারা জীবন থাকে। এটা একটা বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য, সেফালোকর্ডাটার আরেকটা বৈশিষ্ট্য হইতেছে দেহের সম্মুখ অঙ্কীয় দেশে। দেখো এখানে আমরা চিত্রের মধ্যে দেখতেছি সামনের অঙ্কীয় দেশে এখানে দাঁতের মতো অংশ আছে। সামনের অঙ্কীয় দেশে এই দাঁতের মতো অংশকে বলা হয় ওরাল হুড। দাঁতের মতো অংশ একে বলা হয় ওরাল হুড। একে ঘিরে কি থাকবে? ওরাল সিরি বিদ্যমান। চুলের মতো ঝালর থাকে, এই ঝালরগুলোকে বলা হয় ওরাল সিরি। তাহলে এটা একটা তার ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য, ওরাল হুড আর ওরাল সিরি বিদ্যমান।
দেহের সম্মুখ অঙ্কীয় দেশে, মানে মুখছিদ্রটাই আমরা ধরতে পারি। এটা কোথায় আছে? দেহের সামনের দিকে আছে, নিচের দিকে অঙ্কীয় দেশে, এবং এখানে কি আছে? ওরাল হুড আছে আর ওরাল সিলি আছে। আর তারপরে বৈশিষ্ট্য আমরা দেখতেছি এখানে চিত্রের মধ্যে এক ধরনের বিশেষ পেশি দেখা যাইতেছে। এই পেশিগুলোকে বলা হয় মায়োটম পেশি। তাহলে আমরা বলতে পারি দেহে পার্শ্ব বরাবর এই বিশেষ, আমরা গণিতে যেমন গ্রেটার দেন চিহ্ন দিই, এরকম বিশেষ গ্রেটার দেন চিহ্নের মতো এই পেশিগুলোকে কি বলছি? মায়োটম পেশি বিদ্যমান। তাহলে এই তিনটা বৈশিষ্ট্য খুব ভালো করে মনে রাখবা। আরো বৈশিষ্ট্য আছে, তো আমরা এই বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে মনে রাখবো। আর এক্সাম্পল হচ্ছে ব্রাঙ্কিওস্টোমা। আরো বৈশিষ্ট্য বলতে পারো যে এদের কি আছে? গলবিলীয় ফুলকারন্ধ্র বিদ্যমান, যা এট্রিয়াম নামক গহ্বর উন্মুক্ত। আরো অনেক বৈশিষ্ট্য আছে। তো তিনটা বৈশিষ্ট্য ভালো করে দিবা। আর একটা জিনিস খেয়াল রাখবা, একটা বৈশিষ্ট্য যেন আরেকটা বৈশিষ্ট্যতে না চলে যায়, আরেকটা পর্ব বা উপপর্ব বা শ্রেণীতে যেন একটা বৈশিষ্ট্য অন্যটাতে না চলে যায়, তখন কিন্তু এটা মানে তোমার মার্কস কাটা দিবে, এটা দূষণীয় অন্যায় টাইপের। তো এই জিনিসগুলো যেন না হয়, যে বৈশিষ্ট্যটা যে পর্বের বা যে শ্রেণীর ওটা ওখানেই দেওয়ার চেষ্টা করবে। এই জন্য এগুলো ভালো করে স্টাডি করবে, কোনটা কার বৈশিষ্ট্য। এবার চলো সর্বশেষ উপপর্ব। এবং আমরাও এই উপপর্বের সদস্য এটা হচ্ছে ভার্টিব্রেটা। তো এখানে কিন্তু ভার্টিব্রেটার কোনো ছবি কিন্তু আমি আঁকি নাই, কারণ আমরা জানি যত মাছ আছে পৃথিবীতে, যত উভয়চর, যত সরীসৃপ, পাখি, আমাদের চোখের সামনে যে প্রাণীগুলো আমরা নর্মালি দেখি, বেশিরভাগই কিন্তু আমরা জানি কার সদস্য? এই ভার্টিব্রেটার সদস্য। মাছ, উভয়চর, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী সবাই কিন্তু ভার্টিব্রেটা। তো এই ভার্টিব্রেটার মধ্যে বৈচিত্র্যতা অনেক বেশি, আর অনেক বেশি হওয়াতে এটাকে শ্রেণীতে ভাগ করার আগে, এটা শ্রেণীর বিভক্তির আগে এখানে দুইটা অধিশ্রেণীতে ভাগ করা হয়েছে। কি বললাম? অধিশ্রেণী। ইংলিশে বলা হয় সুপার ক্লাস, আর বাংলা হইতেছে অধিশ্রেণী। অধিশ্রেণী 1 আর এটা হলো অধিশ্রেণী 2। অধিশ্রেণী 1 এর নাম হইতেছে সাইক্লোস্টোমা, CYCLOSTOMA। আর অধিশ্রেণী 2 ন্যাথোস্টোমাটা। সাইক্লোস্টোমা আর এটা হচ্ছে ন্যাথোস্টোমাটা। তাহলে চলো আজকে আমরা সাইক্লোস্টোমাটা নিয়ে আলোচনা করি। পরের ক্লাসে তোমরা ন্যাথোস্টোমাটা ওটা ভালো করে পড়বা। প্রাণী জগতের পর্ব যেমন ইম্পর্টেন্ট, ঠিক তেমনি ভার্টিব্রেটার যে শ্রেণীগুলো আছে তার বৈশিষ্ট্যগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এগুলো পরীক্ষাতে খুব আসে। তো আমরা এই অধিশ্রেণীতে যাওয়ার আগে চলো আমরা ভার্টিব্রেটার দু একটা বৈশিষ্ট্য আগে তো জানে আসি। বৈশিষ্ট্যগুলো যাই না, তারপর আমরা অধিশ্রেণীতে যাই। ভার্টিব্রেটার প্রথম আমরা যাই ভার্টিব্রেটার বৈশিষ্ট্য। আমরা তো এই দুটো উপপর্বের বৈশিষ্ট্য জানছি, এবার আমরা জানবো ভার্টিব্রেটার বৈশিষ্ট্যগুলো কি কি ছিল। প্রথম বৈশিষ্ট্য, আমি জাস্ট হেডলাইনগুলো লিখতেছি, তোমরা পয়েন্টগুলো মনে রাখবা। পরবর্তীতে ক্লাসগুলো আপলোড দেওয়া হলে খুব সহজে আরো ওইখান থেকে নোট করে নিবা। নটোকর, এই পয়েন্টটা মনে রাখবা। নটোকরটা কিসে পরিণত হয়ে যায়? নটোকরটা হয়ে যায় মেরুদণ্ড। নটোকরটা উন্নত প্রাণীতে, মানে ভার্টিব্রেটা শ্রেণীর আচ্ছা, তোমাদের কার কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ করো। আমি তো অনেকক্ষণ কথা বললাম, তোমাদের কাছ থেকে কিছু শুনি। কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ করো। কাউসার আহমেদ হ্যান্ড রাইজ করছো, বলো। স্যার সাইক্লোস্টোমা ওইটা বুঝি না, আবার বলো। কাউসার বুঝি নাই তোমার কথা। কাউসার তোমার কথা আসতেছে না। অন্য কেউ যদি কিছু বলতে চাও বলো। আমার কথা তো শোনা যেতেছে নাকি? Recording in progress.
আচ্ছা নেটটা প্রবলেম করতেছিল। কাউসার তুমি আবার একটু জয়েন করো, হ্যান্ড রাইজ করো। আমার কথা শোনা যাইতেছে? তুই জানাও। কাউসার তোমাকে আনমিউট করছি। স্যার ওই যে সাইক্লোস্টোমা, ওইটা সাইক্লোস্টোমাটা হবে না? সাইক্লোস্টোমা আর সাইক্লোস্টোমাটা একই। সাইক্লোস্টোমাটা আর ন্যাথোস্টোমাটা, আমি সাইক্লোস্টোমা জি, স্যার। সাইক্লোস্টোমাটা সাইক্লোস্টোমা এটা একই। আচ্ছা আরো কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে, আমি ভার্টিব্রেটের বৈশিষ্ট্যগুলো আবার একটু বলতেছি। আমি এখান থেকে আবার শুরু করতেছি। ভার্টিব্রেটের বৈশিষ্ট্য নটোকর্ড কিসে পরিণত হয় বলছি? মেরুদণ্ডে। তারপর আমরা বলছিলাম যে নার্ভ কর্ড। নার্ভ কর্ডটা কিসে পরিণত হয়? সামনের ভাগে হয়ে যায় মস্তিষ্ক এবং পিছনের ভাগটা হয়ে যাবে সুষুম্না কাণ্ড। নার্ভ কর্ডটা সামনের দিকটা হয়ে যায় কি? মস্তিষ্ক। যা আমরা জানি আমাদের মাথার যে খুলি আছে, হ্যাঁ, করটিকা, এই করটিকা দ্বারা আবৃত থাকে। সামনের দিকটা হয়ে যাবে কি? মস্তিষ্ক, আর পিছনের দিকটা হয়ে যাবে কি? সুষুম্না কাণ্ড। এই সামনের দিকে এই অংশটা হয়ে যাবে মস্তিষ্ক, আর পিছনের অংশটা হয়ে যাবে সুষুম্না কাণ্ড, যা আমাদের মেরুদণ্ডের ভিতরে। মেরুদণ্ডের ভিতরে তোমরা জানো নিউরাল ক্যানেল থাকে, ওই ক্যানেলের ভিতরে এই সুষুম্না কাণ্ড অবস্থান করে। গম্ভীর ফুঙ্কার অন্ধ্র, হ্যাঁ, তোমরা এটাও মনে রাখতে পারো, গম্ভীর ফুঙ্কার অন্ধ্রটা কি হয়ে যায়? বিলুপ্ত হয়ে যায়। উন্নত প্রাণীতে বিলুপ্ত হয়ে যায়, কিন্তু মাছের ক্ষেত্রে তো ঠিকই থাকে। হ্যাঁ, শিং জাতীয় মাছে গলবিলীয় ফুঙ্কার অন্ধ্র সারা জীবন থাকে। তাহলে আমরা বলতে পারি ওটা থাকে, অথবা উন্নত প্রাণীতে কিছু ক্ষেত্রে এটা বিলুপ্ত হয়ে যায়। চলো আমরা আরো বৈশিষ্ট্য দেখি। এখানে বৈশিষ্ট্যর অভাব নাই, অনেক অনেক বৈশিষ্ট্য আছে। যেমন আমাদের ক্ষেত্রে যদি আমরা বলি যে পার্শ্বীয় জোড়া উপাঙ্গ বিদ্যমান, যা আমাদের চলনাঙ্গ হিসাবে কাজ করে। পার্শ্বীয় কি থাকবে? উপাঙ্গ থাকে। হ্যাঁ, এগুলা কেমনে থাকে? জোড়ায় জোড়ায় থাকে, যা চলনাঙ্গ হিসাবে কাজ করে। তারপর আরো বৈশিষ্ট্য আছে। আরো বৈশিষ্ট্য হইতেছে যে তোমার যে ভার্টিব্রেটার যে বৈশিষ্ট্যগুলো যদি আমরা আরো দেখি, আমাদের যে ত্বক, হ্যাঁ, ত্বকটাকে আমরা কি বলি? ইন্টেগুমেন্ট। এটা অ্যাক্টোডার্ম থেকে সৃষ্টি হতে পারে, তখন তাকে আমরা কি বলি? এপিডার্মিস। অথবা মেসোডার্ম থেকে সৃষ্টি হতে পারে, তাকে আমরা কি বলি? ডার্মিস বলি। হ্যাঁ, এপিডার্মিস ডার্মিস যথাক্রমে কোত্থেকে সৃষ্টি হয়? অ্যাক্টোডার্ম বা মেসোডার্ম থেকে। তারপর আমরা আরো জানবো, এখানে আরো বৈশিষ্ট্য আছে। আমাদের মস্তিষ্কের মধ্যে 3টা পার্ট থাকে। এই ভার্টিব্রেটার মস্তিষ্কের মধ্যে পার্ট থাকবে কয়টা? 3টা। হ্যাঁ, 3টা পার্টকে আমরা কি বলি? অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। আর যদি ইংলিশে বলি প্রোজেনসেফালন, মেসেনসেফালন, রম্বেনসেফালন। আর আমরা জানবো এখানে 10 থেকে 12 জোড়া করটিক স্নায়ু থাকে। 10 থেকে 12 জোড়া কি থাকবে? করটিক স্নায়ু থাকবে। তো এগুলো হচ্ছে ভার্টিব্রেটার বৈশিষ্ট্য। তো এই বৈশিষ্ট্যগুলো ভালো করে মনে রাখবা। ভার্টিব্রেটার বৈশিষ্ট্য কিন্তু পরীক্ষাতে আসে। আবার এখান থেকে আরেকটা প্রশ্ন আসে এভাবে, সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট, কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয়। তখনও কিন্তু তোমার এই বৈশিষ্ট্যগুলো লাগবে। তো সাইক্লোস্টোমা বা সাইক্লোস্টোমাটা আমরা দেখব, এর মধ্যে আবার 2টা শ্রেণী আছে। প্রথম শ্রেণীর নাম হচ্ছে ম্যাক্সিনি, MYXINI, ম্যাক্সিনি। আর দ্বিতীয় শ্রেণীর নাম হচ্ছে প্যাট্রোমাইসন্টিডা। এটার আদি নাম ছিল সেফালোস্পিডোমরফি, আর বর্তমানে এটার নাম দিচ্ছে প্যাট্রোমাইসন্টিডা। তো চলো আমরা এদের বৈশিষ্ট্যগুলো একটু দেখি। এই সাইক্লোস্টোমা ওদের যে 2টা শ্রেণী আছে, এই শ্রেণীতাত্ত্বিক বৈশিষ্ট্য আজকে আমরা এই শ্রেণীতাত্ত্বিক বৈশিষ্ট্য পর্যন্ত আমরা আজকে পড়ব। ম্যাক্সিনি আর হচ্ছে প্যাট্রোমাইসন্টিডা। তো এখানে দেখো 2টা প্রাণী ছবি এখানে রাখছে, একটা ছিল ম্যাক্সিনি আর একটা ছিল এই প্যাট্রোমাইসন ম্যারিনাস। এই 2টা হচ্ছে এই 2টা শ্রেণীর সদস্য। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমরা খুব ভালো করে মনে রাখবা, কারণ যেহেতু মাত্র আমাদের 5টা অধ্যায় সিলেবাসে, তো দেখা যাবে যে এখান থেকে তোমার যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, উদ্দীপকের ছবি দেয়, প্রশ্ন করে দিল যে 2টা প্রাণী, তাদের শ্রেণীতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। যে কোনোভাবে প্রশ্ন হতে পারে, আমরা তো জানি না কিভাবে প্রশ্ন হবে। এই জন্য এই 5টা অধ্যায় সম্পর্কে যেন খুব ভালো একটা আইডিয়া থাকে। তো চলো আমরা দেখি এদের বৈশিষ্ট্যগুলো, কিভাবে আমরা বৈশিষ্ট্যগুলো দেখব। তাহলে প্রথম আমরা লিখব কার বৈশিষ্ট্য? ম্যাক্সিনির বৈশিষ্ট্য।
এখানে আমি 5টা বৈশিষ্ট্য বলবো, এই 5টা বৈশিষ্ট্য তুমি 2টা শ্রেণীতে ইউজ করতে পারবা। এই 5টা পয়েন্ট একটু ভালো করে মনে রাখবা। আমি হেডলাইনগুলো লিখতেছি। প্রথম বৈশিষ্ট্য হইতেছে তার স্বরূপ বা প্রকৃতি। ম্যাগজিনের স্বরূপ বা প্রকৃতি, আমরা চিত্রের মধ্যে দেখতেছি ম্যাগজিনের পানিটা দেখতে কেমন। তুমি বলতে পারো যে এদের মধ্যে কোনো আইস থাকে না, এবং তার গ্রন্থিগুলো কেমন, তার ত্বকটা কেমন, ত্বকটা হচ্ছে গ্রন্থিময় এবং পিচ্ছিল। এই ম্যাগজিনি কিন্তু এই পিচ্ছিল ত্বক থেকে নাম হয়েছে। হ্যাঁ, গ্রিক শব্দ ম্যাক্সা শব্দের অর্থ হচ্ছে পিচ্ছিল, এখান থেকে কিন্তু ম্যাগজিনি নামটা হয়েছে। তাহলে আমরা বলতে পারি তার ত্বক কেমন, আইসবিহীন। আইসবিহীন। এই সদস্যদেরকে আমরা নর্মালি হ্যাগফিশ নামে চিনি। কি নামে চিনি? হ্যাগফিশ। আর তোমরা জানবা এই 70টা প্রজাতি আছে, কিন্তু এরা সবাই কিন্তু সামুদ্রিক। ওই পরের যে শ্রেণীটা আছে প্যাট্রোমাইজন্টিডা, এরা সমুদ্রে থাকলে তারা ডিম পাড়ার জন্য মোহনায় চলে আসে। কিন্তু ম্যাগজিনি শ্রেণীটা সারা জীবনই, হ্যাঁ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তারা সমুদ্রের পানিতে, এই নোনা পানিতে কিন্তু তারা থাকে। তো তাদের যা হইতেছে কেমন, তাদের যা হইতেছে আইসবিহীন, ত্বকগুলা কেমন, সিক্ত, পিচ্ছিল, গ্রন্থিময়। দ্বিতীয় বৈশিষ্ট্য হইতেছে তাদের মুখ। মুখ দিয়ে আমরা একটা, মানে মুখের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকে ওইটাতে একটা পয়েন্ট বানাতে পারি। তো এখানে আমরা মুখের মধ্যে দেখবো 4 জোড়া চুলের মধ্যে কি থাকবে, কোর্সিকা থাকবে। মুখের মধ্যে কি থাকবে, 4 জোড়া কোর্সিকা। চুলের মতো হাইটের মধ্যে আমরা পড়ছি যে কোর্সিকা থাকে, এই চুলের মতো ঝালর থাকে, কোর্সিকা থাকে, যা দিয়ে তার মুখচ্ছিদ্রটা কি থাকে, আবৃত থাকে। 4 জোড়া কোর্সিকা থাকে। তৃতীয় বৈশিষ্ট্য, গলবিলীয় ফুলকা রন্ধ্র। তুমি মনে রাখবা যে তাদের গলবিল এলাকায় ইভেন দেহের পিছন পর্যন্ত কতগুলো থাকে, 5 থেকে 15 জোড়া, অনেক বেশি থাকে। এবং যত উন্নত শ্রেণীগুলো দেখবো গলবিলীয় ফুলকা রন্ধ্র আস্তে আস্তে কমতে থাকবে। যাই হোক, আমরা এখানে মনে রাখবো 5 থেকে 15 জোড়া গলবিলীয় ফুলকা রন্ধ্র থাকে। পরের বৈশিষ্ট্য, গলবিলীয় ফুলকা রন্ধ্রের পরে যে বৈশিষ্ট্যটা মনে রাখবা, এটা হইতেছে গলবিলীয় ফুলকা রন্ধ্রের পরে আরেকটা বৈশিষ্ট্য, এটা খুব ভালো করে মনে রাখবা, এটা হইতেছে নাসাথলি। নাসাথলি। দেখো এখানে ওদের নাসাথলিগুলো হয়ে থাকে জাস্ট উপরের দিকে 2টা ছিদ্র বা রন্ধ্র থাকে, কিন্তু থলিটা কই আছে, গলবিলের ভিতরে, মুখের ভিতর উন্মুক্ত। তাহলে আমরা বলতে পারি নাসাথলি মুখ গহ্বরে, মুখ গহ্বর বা গলবিল এলাকায় উন্মুক্ত, মানে ঢুকানো থাকে। আমাদের ক্ষেত্রে যদি আমরা বলি, আমাদের নাকের কিন্তু সামনের দিকে একটা খোলা একটা অংশ, এটা কই আছে, আমাদের এই গহ্বরটার বাইরের দিকে অবস্থান করতেছে। কিন্তু ওদের ক্ষেত্রে আমরা যেটা জানবো যে এই যে ছিদ্রটা বা থলিটা কই থাকবে, ভিতরের দিকে অবস্থান করবে। নাসাথলি এই মুখ গহ্বরের ভিতরে থাকবে। নাসাথলি মুখ গহ্বরে উন্মুক্ত। এটা হলো আরেকটা বৈশিষ্ট্য। যদি কোনো পয়েন্ট বুঝতে অসুবিধা হয় বলবো পরে। শেষের পয়েন্টটা হবে কি, তাদের লার্ভা। লার্ভা, এর মধ্যে কোনো লার্ভা দশা থাকে না। লার্ভা দশা থাকে না, এটা একটা পয়েন্ট হবে অন্তত। তাই 5টা পয়েন্ট মনে রাখবা। স্বরূপ, তারপর বলছি কি মুখের প্রকৃতি, তারপরে কি বলছি গলবিলীয় ফুলকা রন্ধ্র, নাসাথলি, লার্ভা। তো এইভাবে 5টা পয়েন্ট করে অন্তত লেখার চেষ্টা করবা, দেখবা তোমার পয়েন্টগুলো সুন্দর হবে। আর এক্সাম্পল তো বললাম, ম্যাগজিনি গ্লুটিনোসা। আমরা জানবো পরের যে শ্রেণীটা আছে, ক্লাস 2, প্যাট্রোমাইজন্টিডা। মাইজন্টিআইটিএ, এটা কি বলছিলাম, পূর্ব নাম ছিল সেফালোস্পিডোমরফি। SPIDOMORPHI, বিশাল নাম। এই জন্য তোমার বই কিন্তু এটাকে সহজ করে ছোট করে, তারপরেও কিন্তু ছোট হয় না, কি বলছি, প্যাট্রোমাইজন্টিডা এই নামটা হচ্ছে। তো মনে রাখবে এরা সবাই হইতেছে পরজীবী টাইপের। হাঙ্গরের পিঠের মধ্যে সাধারণত এই প্যাট্রোমাইজন মেরিনাস, এই প্রাণীগুলো হাঙ্গরের পিঠের মধ্যে পরজীবী হিসাবে সারা জীবন তার গায়ের মধ্যে আটকে থাকে। এবং তাদের যে মুখছিদ্র থাকে, মুখছিদ্রের চারপাশে দাঁত থাকে, এই দাঁতগুলো দিয়ে হাঙ্গরের দেহ থেকে মাংস, রক্ত এগুলো কুড়ে কুড়ে খেতে থাকে। তো
তো চলো আমরা বৈশিষ্ট্যগুলো দেখি। আমরা বৈশিষ্ট্যের মধ্যে এই পয়েন্টগুলোই মনে রাখবো, যে হেডলাইনগুলো দিচ্ছি এই ক্ষেত্রে তাদের মধ্যে সেম পয়েন্টগুলো হবে। প্রথম বৈশিষ্ট্য স্বরূপ। ওদের মধ্যে বৈশিষ্ট্য আমরা কি বলতে পারি? স্বরূপ কেমন, গায়ের মধ্যে কোনো আইস থাকে না, হ্যাঁ, ত্বকটা কেমন থাকে, ত্বকটা কেমন থাকে, মসৃণ থাকে। কিন্তু ওদের মধ্যে আবার আমরা শেষে বলতে পারি যে এখানে দুই জোড়া পৃষ্ঠ পাখনা বিদ্যমান। পৃষ্ঠ পাখনা যুক্ত। আগের বৈশিষ্ট্য সবই ঠিক আছে, জাস্ট এখানে এক্সট্রা করে আমরা বলতে পারি যে দুই জোড়া পৃষ্ঠ পাখনার মধ্যে যুক্ত থাকে। মুখের মধ্যে আমরা বলতে পারি মুখ কেমন, মুখটা কেমন, এখানে রাউন্ড গোলাকৃতি, মুখচ্ছিদ্রটা কেমন গোলাকৃতি, এবং এখানে আগে বলছিলাম দাঁত থাকে, ক্যারাটিনময় দাঁত বিদ্যমান। মুখচ্ছিদ্রকে ঘিরে চারপাশে ক্যারাটিন হচ্ছে এক ধরনের প্রোটিন জাতীয় পদার্থ। তো আমাদের দাঁত যেমন ক্যালসিয়াম কার্বনেট নির্মিত, ওটা এরকম না, তারটা হচ্ছে প্রোটিন নির্মিত, ত্রিকোণ আকৃতির সূচালো ওই বিশেষ দাঁত থাকে ক্যারাটিনময় দাঁতে, তার মুখচ্ছিদ্রটা কি থাকে, আবৃত থাকে। গলবিলীয় ফুৎকারন্ধ্র, গলবিল অঞ্চলে এখানে কয় জোড়া থাকে? 7 জোড়া গলবিলীয় ফুৎকারন্ধ্র বিদ্যমান। নাসাথলি, এখানে সামনের দিকে নাসাথলিটা সামনের দিকে উন্মুক্ত অবস্থায় থাকে, খোলা অবস্থায় থাকে। তাহলে আমরা বলতে পারি, সরি উন্মুক্ত বলবো না, এখানে বলবো যে নাসাথলিটা বাইরের দিকে বর্ধিত থাকে। তাহলে আমরা আগের কথাটাকে ঠিক উল্টিয়ে দেব, নাসাথলি মুক্ত হওয়ার পরে উন্মুক্ত নয়, বাইরের দিকে বর্ধিত। নাসাথলি মুক্ত হওয়ার পরে উন্মুক্ত নয়। আর শেষের যে পয়েন্ট এটা আমরা বলবো লার্ভা দশা ওদের মধ্যে থাকে, আর সেই লার্ভা দশার নামটা হইতেছে অ্যামোসিক লার্ভা। যে লার্ভাগুলা মুক্ত সাঁতারু সন্তরণশীল, এবং আগে বলছে ডিম পাড়ার জন্য তারা কই চলে আসে? মোহনা এলাকায় চলে আসে, এবং মোহনার পানিতে ডিম পাড়ে। পরবর্তীতে লার্ভাগুলা আস্তে আস্তে মায়ের সাথে সাথে সেই সমুদ্রের দিকে ধাবিত হয়ে যায়। তো এই ছিল এর বৈশিষ্ট্যগুলো। এক্সাম্পল কি আছে? প্যাট্রোমাইসিয়াম মেরিনাস। তো আমরা এই বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে মনে রাখবো। দেখো আজকের ক্লাসে আমি শুধুমাত্র বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করছি, হ্যাঁ, অনেক তথ্য, কিন্তু এই তথ্যগুলো কিন্তু তোমারও মাথায় থাকতে হবে, তাহলে কিন্তু পরীক্ষায় আসলে তুমি এগুলো দিতে পারবা। আর এইগুলো যত বেশি হবে, তথ্যমূলক আলোচনাগুলো তুমি যত বেশি দিতে পারবা, তোমার মার্কস পাওয়ার সম্ভাবনা কিন্তু তত বাইরে যাবে। এগুলো অবশ্যই পয়েন্ট করে, এবং বারে বারে বলতেছি যে তথ্যগুলো যে পর্বের বা যে শ্রেণীর ইউনিক বৈশিষ্ট্য, কিন্তু এগুলোর যেন উল্টাপাল্টা যেন না হয়ে যায়। একটা পর্ব বা একটা শ্রেণীর বৈশিষ্ট্য তুমি অন্য জায়গায় দিতে দিলা, তাহলে কিন্তু হবে না। আগে বলছি যে এটা দূষণীয় টাইপের অন্যায়। তুমি যদি মার্কস অনেক বেশি পাও, তখন দেখা যাবে সমানে মার্কস কাটতে থাকবে এখান থেকে। আর তোমার অল্প সময়ে বেশি মার্কস পাওয়ার জন্য একটা সুন্দর একটা অধ্যায় কিন্তু এই শ্রেণীবিন্যাস। অনেকে অধ্যায়টা পছন্দ করে না জাস্ট এই তথ্যর জন্য, কিন্তু তুমি যদি বেশি মার্কস পাইতে চাও, তুমি যদি মনে করো যে না আমি অনেক বেশি মার্কস পাই A+ পাবো, তাহলে কিন্তু তোমার এই অধ্যায়টা অবশ্যই টার্গেটে রাখবে। এখানে ফুল মার্কস পাওয়া যায়, 10-এ 10ই পাওয়া সম্ভব। অন্য কোনো অধ্যায়ে তুমি 10-এ 10 পাবা না, ব্যাখ্যামূলক প্রশ্ন থাকবে, তোমার মার্কস দিবে না স্যারেরা। কিন্তু এখানে মনে করো আমাদের হাত পুরো বাঁধা থাকে যে আমাদের দিতেই হবে মার্কস, তোমার বৈশিষ্ট্যগুলো যদি ঠিক থাকে। 3টা বৈশিষ্ট্য চাইলো, তুমি 3টা বৈশিষ্ট্য দিলা, আমার মার্কস কাটার জায়গাটা কই? এই জন্য অবশ্যই ইংলিশ বানানগুলো ঠিকঠাক মতো দেখে রাখবা, আর বৈশিষ্ট্যগুলো অবশ্যই খুব ভালো করে মনে রাখবা। তো বলো, তোমাদের কার কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করো। আর আজকে ক্লাসটা কেমন বুঝতে পারছো একটু জানাও, মেসেজ বক্সে লেখা পাঠাও। আজকের আলোচনা আমার এই পর্যন্তই। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে জানাও। আর তোমরা জানো যে আমাদের হেল্প ডেস্ক চালু হবে, ওইখানেও তোমরা সরাসরি জয়েন করে প্রশ্ন করতে পারবে। দেখো আমরা কিন্তু চাই তোমরা খুব ভালো করে সুন্দর করে আনসার করবা, ভালো করে নোট করবা, ভালো একটা মার্কস নিয়ে আসবা, তোমার ফ্যামিলির জন্য, আমাদের কলেজের জন্য একটা সুনাম বয়ে নিয়ে আসবা। আমরা কিন্তু তোমাদের সাথে আছি, তোমাদের যে কোনো সমস্যা আমাদের বলবা, আমরা এটা সুন্দর করে গুছাই দিব। যে কোনো প্রশ্ন তো সুন্দর করে আমরা যেভাবে বললাম আমরা এইভাবে দেওয়ার জন্য কিন্তু আমরা প্রস্তুত আছি। তোমার নিজেরাও সেভাবে প্রস্তুত করে নিতে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। সামনের ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আজ ম্যাডাম সুস্থ চলে আসেন। আর হেল্প ডেস্ক তো যে কোনো স্যারের সাথে তোমরা কথা বলতে পারবা। তো সবাই ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে। মনোযোগ দিয়ে ক্লাস দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ক্লাস শেষ করতেছি।